CNN 24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ভারত বাংলাদেশ সীমান্তে গুলিবিদ্ধ বিএসএফ জওয়ান, তীব্র প্রতিক্রিয়া। শিলচর বেলপাড়ে 4 কোটি 80 লক্ষ টাকার আরসিসি ড্রেনে শুভ শিলান্যাস করলেন মন্ত্রী পীযূষ হাজারিকা। রংপুর জিপি 4 খণ্ডের ঐতিহাসিক রাজপথ পরিত্যক্ত, স্থানীয়দের ভোট বয়কটের হুমকি। উত্তরপ্রদেশ পুলিশের সাহায্যে বাড়িতে ফিরে এল খাসপুরের উদয়মণি রি ও তার কন্যা। আগামী 27 ডিসেম্বর গৌড়ীয় নৃত্যকলা ভারতীয় 16তম বার্ষিক অনুষ্ঠান শিলচরে। এখন আসছি বিস্তারিত সংবাদে। ভারত বাংলাদেশ সীমান্তে এক বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার মহেশপুর সীমান্ত এলাকায় কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হন 97 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ান বিপিন কুমার, বয়স 35। আজকে একটা পেশেন্ট বিপিন কুমার 35 বছর, মেল, বিএসএফ 97 ব্যাটালিয়নে আছে, আইসিআই ইমার্জেন্সি ডিপার্টমেন্টে উইথ ফায়ার হিস্ট্রি অফ ফায়ার আর্ম ইঞ্জুরিটা হয়েছে লেফট শোল্ডার এরিয়াতে। আমরা 2টা এন্ট্রির মতো উন্ড পাইছি এবং 2টা বার হয়ে গেছে এরকমও উন্ড পাইছি। প্রথমত পেশেন্টের কন্ডিশনটা খুবই ক্রিটিক্যাল আছে। আমরা প্রাইমারি ম্যানেজমেন্ট করার পরে এখন পেশেন্ট মোটামুটি স্টেবল আছে। সিটি স্ক্যান করতে পাঠাইছি, সিটি স্ক্যান করিয়া এর বাকি ম্যানেজমেন্ট করার লাগে আমরা আগরতলা পাঠাই। আর আপাতত মোটামুটি স্টেবল আছে পেশেন্ট। স্যার হোলটা কি ফায়ারিং এ গুলির? মোস্ট প্রবলি ফায়ারিং এর, এটা 2টা এন্ট্রি যাবো, এটা গুলি দিয়ে। মঙ্গলবার শিলচর বেলপাড় রাধামাধব আখড়ার সম্মুখে 4 কোটি 80 লক্ষ টাকার প্রকল্পের আনুষ্ঠানিকভাবে জল নিষ্কাশনের সমাধানের লক্ষ্যে আরসিসি ড্রেনের শুভ শিলান্যাস করেন আসাম সরকারের মন্ত্রী পীযূষ হাজারিকা। দেখুন সবিশেষ। আরসিসি ড্রেনের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর আসাম সরকারের মন্ত্রী পীযূষ হাজারিকাও বিশাল জনসভায় অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, দীপায়ন চক্রবর্তী, পরিমল শুক্লবৈদ্য সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পীযূষ হাজারিকা বলেন, বিজেপি সরকারের আমলে রাস্তাঘাট, পানীয় জল নিষ্কাশন ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। এছাড়াও রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন ছিল বলে জানান মন্ত্রী পীযূষ হাজারিকা। বরাক উপত্যকা এবং শিলচর সমষ্টির উন্নয়নের জন্য বিজেপি সরকার বিভিন্ন প্রকল্প হাতে নেবে। এদিকে মন্ত্রী বলেন, আগামী দিনে কাছাড় জেলায় বন্যা পরিস্থিতির জন্য 300 কোটি টাকা বরাদ্দ করা হবে বলে তিনি জানান। শিলচৰ টাউনখন বা বৰাক ভেলী আমাৰ কাৰণে অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ। ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই মুখ্যমন্ত্ৰীৰ দায়িত্ব পালন কৰাৰ পাছত মই যিমানখিনি জানো, যিমান বৰাকৰ উন্নয়নৰ কাৰণে চিন্তা কৰিছে, কাম কাজ কৰিছে, আগতে কোনো মুখ্যমন্ত্ৰীয়ে কৰা নাছিলে। আগতে যেতিয়া আমি বৰাক ভেলীলৈ আহোঁ, শিলচৰ কৰিমগঞ্জ হাইলাকান্দিলৈ আহোঁ, আমি দেখা পাওঁ ৰাস্তাবিলাকৰ অৱস্থা অত্যন্ত বেয়া আছিল। ৰাস্তাৰ অৱস্থা অত্যন্ত বেয়া আছিল, দলঙৰ অৱস্থা অত্যন্ত বেয়া আছিল, চাৰিওফালে পানী আছিলে। টাউনখনৰ শিলচৰ টাউনৰ অৱস্থা অত্যন্ত বেয়া আছিল। ট্ৰেইন যোগাযোগৰ অৱস্থা বেয়া আছিল, ফ্লাইট যোগাযোগৰ অৱস্থা বেয়া আছিল। মুঠৰ ওপৰত ক'ব নাপায় এটা অৱহেলিত অঞ্চল আছিলে অসমৰ, সেইটো হৈছিলে বৰাক উপত্যকা। মই সদায় কওঁ, আজিও কওঁ, আগতে যেতিয়া আমি শিলচৰৰ পৰা কৰিমগঞ্জলৈকে গৈছিলোঁ, আমাক সময় লাগিছিলে প্ৰায় 3 ঘণ্টা। এতিয়া আমাক সময় লাগে 1 ঘণ্টা। হাইলাকান্দিলে সময় লাগিছিল 3.5 ঘণ্টা, এখন আমাকে সময় লাগে 1 ঘণ্টা 15 মিনিট। কার জন্যে এই কাজ হয়েছে, কে এই কাজ করছে, এই কাজগুলা করছে, এইটা কথা আপনারা চিন্তা করতে হবে। আমি আপনার সবাইকে কথা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, আবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় হবে। আগামী 5 বছরে কমসে কম 300 কোটি টাকা আমি
এই কাছাড়ের বন্যা বন্ধর জন্য দিবে। আপনার সবাইকে আমি প্রতিশ্রুতি দিলাম। রংপুর জিপি 4 খণ্ডের ঐতিহাসিক রাজপথ পরিত্যক্ত, স্থানীয়রা ভোট বয়কটের হুমকি দিলেন। কাছাড়ি রাজা গোবিন্দচন্দ্রের আমলে 1830 থেকে 39 সালে নির্মিত প্রায় 1 কিলোমিটার রংপুর জিপি 4 খণ্ডের ঐতিহাসিক রাজপথ স্বাধীনতার পর থেকে জরাজীর্ণ। বর্ষায় ছিন্নভিন্ন হয়ে যায় রাস্তা, ছাত্র রোগীদের যাতায়াত বিপজ্জনক। বরাক নদীর ভাঙন ও ড্রেনেজের অভাবে বাড়ি ঘর ধ্বংস হচ্ছে। স্থানীয় রবিজুল আলী লস্কর, টিপ্পন বড় লস্কর প্রমুখ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক মিহির কান্তি সোম, জেলাশাসক মৃদুল যাদবকে সতর্ক করে বললেন, তাৎক্ষণিক সংস্কার না হলে 2000 বাসিন্দা ভোট বয়কট করবে, আন্দোলন শুরু হবে। এটাকে গাধার পথ বলাই ঠিক, তারা বললেন। যে রংপুরের আমরা জ্বলন্ত সমস্যা বলতে প্রথমে আমরা নদীর ভাঙন, এরপরে রাস্তাঘাট। আজকে দেখা গেছে 400 মিটার রাস্তার নদী প্রোডাকশনের কাজ হয়েছে, এরপরে যেটা আমাদের 600 মিটার জায়গা এখন অবধি এটা নদীর ভাঙনে মানুষের ঘর বাড়ি ভাঙ্গিয়া নদীর জাল, এবং প্রত্যেকটা বছর নদীর জল আসিয়া বৃহত্তর রংপুর এলাকারে মানে প্লাবন করিয়া রাখিতে। এমন অবস্থায় আমরা তখন আর যাওয়ার জায়গা নেই, আমাদের এখানে যে কোনো স্কুল কলেজও নাই। এইভাবে কষ্ট গরু মহিষ সব মরে ফ্লাডের সময়ে, এবং আমরা কোনো ধরনের উন্নত হয় না। কিন্তু আমরা পূর্বপুরুষরা এই রাস্তা দিয়ে তারা এই পৃথিবী ছাড়িয়ে গেছে নাকি, এবং আমরা যে জেনারেশনে আসি বা পরবর্তী জেনারেশন আসি, বিভিন্ন সরকার সময় সময় আসতেছে, কিন্তু সবাই প্রতিশ্রুতি দেয় ইলেকশন আসার পরে, কিন্তু পরবর্তীতে আমরা এই রাজপথের কাজটা হয় না। এর লাগে আমরা প্রধান মুখ্যমন্ত্রীর কাছে বিশেষ অনুরোধ রাখি আর যে তাই আগামী দিন যদি আমরা এই রাস্তাটা এই শুকনো মরশুমে যদি আমরা রাস্তাটা করিয়া দিই, তাহলে আমরা এলাকার মানুষ নতুবা আমরা আগামী দিন ভোট হারে দিতাম। এতে আমরা চিন্তাধারা ওটাও নিতে লাগবো যে আমরা তো ভোট বয়কট করিয়া থাকতে লাগবো, যেহেতু সরকার আমরা কোনো সাহায্য করে না, আমরা তো ভোট দিতে থাকি। আজকে প্রায় রংপুর এলাকায় 20,000 ভোটার আছে। এই 20,000 ভোটার প্রত্যেকটা বছর জ্বলন্ত সমস্যার মধ্যে আছে। মানবাধিকারের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন উত্তরপ্রদেশ পুলিশ। তাদের মহানুভবতার জন্য নিজের বাড়িতে ফিরে এলো খাসপুরের উদয়মণি রি ও তার কন্যা। বেশ কিছুদিন থেকে নিখোঁজ ছিল খাসপুর থেকে উদয়মণি রি ও তার কন্যা। উধারবন থানায় তার আত্মীয় নিখোঁজ সংক্রান্ত এজাহার দাখিল করলে উত্তরপ্রদেশের মোরাদাবাদের পুলিশ তার সন্ধান পায়। মোরাদাবাদ থানার 2 পুলিশ আধিকারিক সোমবার উধারবন থানায় নিয়ে আসে। উপস্থিত ছিলেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, জেলা পরিষদ সদস্য রোহিত সিং, পানগ্রাম আঞ্চলিক পঞ্চায়েত সদস্য অভিজিৎ আচার্য সহ অন্যান্যরা। ওই দিন তাদের আত্মীয়রা উদয়মণি রি তার কন্যাকে সমঝিয়ে নিয়ে যান। উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম উদয়মণিকে আর্থিক সাহায্য করেন। গৌড়ীয় নৃত্যকলা ভারতীয় 16তম বার্ষিক অনুষ্ঠান আগামী 27 ডিসেম্বর শিলচর রাজীব ভবনে অনুষ্ঠিত হবে। বার্ষিক অনুষ্ঠানের অঙ্গ হিসেবে মঙ্গলবার থেকে শুরু হয়েছে কর্মশালা। এই কর্মশালায় প্রশিক্ষণ দেন কলকাতা থেকে আগত ডক্টর মহুয়া মুখার্জি ও পণ্ডিত অমিতাভ মুখোপাধ্যায়। গৌড়ীয় নৃত্য কর্মশালায় প্রায় 80 জন ছাত্রছাত্রী অংশ নিয়েছে। 27 ডিসেম্বর রাজীব ভবনে মূল আকর্ষণ মহুয়া চৌধুরীর নৃত্য পরিবেশন ও পণ্ডিত অমিতাভ মুখোপাধ্যায়ের সঙ্গীত পরিবেশন। এছাড়া গৌড়ীয় নৃত্য কলা ভারতীর শিল্পীদের পরিবেশনায় থাকবে মনসা মঙ্গল ও ভূপেন হাজারিকার উপর নৃত্য পরিবেশন। গত 16 বছর হলো ওর স্কুলটা, কিন্তু এর আগের থেকে 2007 থেকে না তো, হ্যাঁ 2007 থেকে ওনার ছত্রছায়ায় আজকে বাংলার এই গৌড়ী নৃত্যর যে স্রষ্টা আমাদের পাশে বসে আছেন, উনি আমাদের যে ছত্রছায়া দিয়েছেন, সেই ছত্রছায়ায় কয়েক হাজার বাচ্চারা তৈরি হয়েছে। বাংলার নাচ যেটা স্রষ্টা উনি, আমাদের বাংলার নাচ বলে কিছু ছিল না, পার্টিকুলার বাংলার নাচ হিসাবে কিছু ছিল না। আছে রবীন্দ্রনাথ আছে, নৃত্য আছে, অমুক আছে, তো অনেক কিছুই আছে, কিন্তু এই জিনিসটা ছিল না বলে ওর ভেতর থেকে সেটা বেরিয়ে আজকে এই জায়গায় পৌঁছে যায়। এবং আজকে উনি যে জায়গায় আছেন, জানি না আমরা আগামী বছর বা তার পরের বছরও করতে পারবো কিনা, কারণ উনি এখন ইন্টারন্যাশনাল লেভেলে বাংলার নাচগুলো এস্টাবলিশ করতে যাচ্ছেন। পণ্ডিত ডক্টর অমিতাভ মুখোপাধ্যায়কে নিয়ে উনি যাচ্ছেন বিভিন্ন দেশে বিদেশে, ছড়িয়ে দিতে যাচ্ছেন বাংলার নাচ। এবং আমরা চাইবো আমরা যেন
চিরদিন ওনার ছত্রছায়ায় থেকে বাচ্চাগুলোকে এগিয়ে দিতে, জেনারেশন আফটার জেনারেশন এগিয়ে দিতে পারি। এবং যে শুনেছেন আপনারা অনুষ্ঠান সূচিটা শুনেছেন, এবং আমাদের যেদিন অনুষ্ঠান 27 ডিসেম্বর আপনারা সবাই উপস্থিত থাকবেন, এবং আপামর জনসাধারণকে জানাচ্ছি আপনারা আসবেন, আপনারা উপস্থিত থাকবেন, আপনাদের বাচ্চাদের নিয়ে আসবেন, এসে উপভোগ করবেন এবং সঙ্গে শিক্ষাও নিয়ে যাবেন। সোনাই অঞ্চলের তরুণ প্রগতিশীল কৃষক জাহেদ আহমেদ লস্করকে শমসুর উদ্দিন লস্কর স্মৃতি কৃষি পুরস্কার প্রদান করল হাজী এসইউ লস্কর এডুকেশনাল ফাউন্ডেশন। সোমবার জাতীয় কৃষক দিবস উপলক্ষে কৃষ্ণপুর জিপির ধামালি গ্রামের ক্ষেতের মাঠে ব্যতিক্রমী অনুষ্ঠান হয়। সংস্থা সভাপতি ফখরুল ইসলাম মজুমদারের পৌরোহিত্যে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক মিলন উদ্দিন লস্কর। এতে তিনি জানান, প্রতি বছরই সংস্থার পক্ষ থেকে প্রগতিশীল কৃষক ও কৃতি পড়ুয়াদের সম্মাননা প্রদান করা হয়। এবার ক্ষেতের মাঠে সেই কৃষকদের সম্মানের ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি তৈমুর রাজা চৌধুরী এসইউ ফাউন্ডেশনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। উদ্দেশ্য করে এই দিনটি পালন করা হয়। আমাদের ভারতবর্ষের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংয়ের জন্মদিন আজ 23 ডিসেম্বর। এই জন্মদিনকে উপলক্ষ করেই তিনি কৃষক বন্ধু, কৃষক বান্ধব হিসেবে তাকে বলা হতো, এবং তার জন্মদিনকেই উদ্দেশ্য করে কৃষক দিবস পালিত হয়। একটা বিশেষ দিন, এবং হাজী এসইউ লস্কর এডুকেশনাল ফাউন্ডেশন সম্পাদক ইতিমধ্যে মিলনুদ্দিন লস্কর বলেছেন, এবং আজকের অনুষ্ঠানটি একটা ব্যতিক্রমী অনুষ্ঠান। কারণ মাঠে গিয়ে সেই মাঠের যে কৃষক, যিনি সফল কৃষক, তাকে সম্মান জানানো হচ্ছে। হাজী এসইউ লস্কর ফাউন্ডেশন এটা আমার সংগঠন। 2006 সাল থেকে অনেক কাজ করছে এবং সমাজে তার দাগ রেখে যাচ্ছে। বিবেকানন্দ বলতেন যে দাগ রেখে যা, তো সেই দাগ রেখে যাচ্ছে। কারণ যেসব ছাত্রছাত্রীদেরকে যারা প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয় বৃহত্তর সোনাই অঞ্চলে, তাদেরকে সম্মাননা জানানো, বা এমনকি চিকিৎসা বিজ্ঞানে যারা সফল হচ্ছে তাদেরকে সম্মান জানানো, এবং বিশিষ্ট ব্যক্তিদেরকে সম্মান জানানো, এই কাজটা অত্যন্ত একটা মহৎ কাজ। এবং এডুকেশনাল ফাউন্ডেশন, এসইউ লস্কর এডুকেশনাল ফাউন্ডেশন এই কাজ দীর্ঘদিন থেকে করে যাচ্ছে। এতে উৎসাহিত হয়ে আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে সব ক্ষেত্রেই আজকে এই যে কৃষক জাহেদ আহমেদ লস্করকে আমরা সম্মান জানালাম, এই বার্তাটা, এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, এই বার্তাটা ছড়িয়ে যাবে, এবং বার্তাটা ছড়িয়ে যাওয়ার পর অন্যান্য কৃষকরাও উৎসাহিত হবে। ফিরছে একটি বিরতির পর। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। আজ 23 ডিসেম্বর খোয়াই শহরকে আধুনিক রূপদানের অঙ্গ হিসেবে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে শুভ উদ্বোধন হল ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি। খোয়াই টিকেডিকে রোডের পাশে একটি সেলফি পয়েন্টেরও উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই গুচ্ছ কর্মসূচি উদ্বোধনের সাক্ষী হলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, কল্যাণপুরের বিধায়ক পিনাকি দাস চৌধুরী,
পুর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিট্টে সহ অন্যান্যরা। আমরা সাক্ষী হলাম এক অপূর্ব মুহূর্তের। আমাদের শহরের প্রাঙ্গণে উন্মোচিত হয়ে গেল ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির আবক্ষ মূর্তি, যে আভরণ ছিল তার উন্মোচন হয়ে গেল। প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হবে আধ্যাত্মিক জগতের সম্রাট পীরে তরিকত উলিয়ে কামিল পীরে কামেল শাহ সুফি হজরত মাওলানা আইয়ুব আলী রাহমাতুল্লাহি এর বাৎসরিক উরুস মাহফিল। কাছাড়ের বরখলা বিধানসভা কেন্দ্রের সোনাপুর পুরাউলিতে অনুষ্ঠিত হবে এই মাহফিল। এই উপলক্ষে আয়োজক কমিটির কর্মকর্তারা সংবাদ মাধ্যমে জানান, আগামী 1 ফেব্রুয়ারি 2026 ইংরেজি রোজ রবিবার বেলা 1 ঘটিকা হইতে রাত্রি 10 ঘটিকা পর্যন্ত প্রখ্যাত পীর হজরত আইয়ুব সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির অন্যান্য বৎসরের ন্যায় এবারও উরুস অনুষ্ঠিত হইবে সোনাপুর ধুরাউলি গাংপাড় সম্মুখস্থ মাঠে। এতে বরাক উপত্যকার সুনামধন্য উলামাই কেরাম ও সুফিয়ায় এজাম উপস্থিত থাকিবে। উক্ত নায়ক মহফিলে আপনাদের উপস্থিতি একান্ত। বাংলাদেশের সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত অবনতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে ভারতের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে স্মারকলিপি পেশ করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। দেখুন সবিশেষ। এদিন শিলচরের জেলা শাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে বিডিএফ এর এক প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে লিখিত একটি স্মারকলিপি জেলা শাসকের প্রতিনিধির হাতে তুলে দেন। এছাড়া বিডিএফ এর তরফে এই স্মারকলিপি এবং প্রতিলিপি মেইল যোগে প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী তথা আসামের মুখ্যমন্ত্রীকেও পাঠানো হয়েছে। পরে জেলা শাসক কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন যে তিনি স্মারকলিপির মাধ্যমে বাংলাদেশের প্রায় 2 কোটি হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের প্রধানমন্ত্রীকে অবিলম্বে মুখ খোলার দাবি জানিয়েছেন। এছাড়া তারা ভারত সরকারের তরফে রাষ্ট্রসংঘ এবং অন্যান্য মানবাধিকার সংস্থার উপর প্রবল চাপ সৃষ্টি তথা সক্রিয় আন্তর্জাতিক জনমত তৈরি করে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন জানিয়েছেন। কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী কূটনৈতিক পদক্ষেপ নেবারও দাবি জানালেন তারা। ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে গোটা ভারতবর্ষের মানুষ বাংলাদেশের মুক্তিযুদ্ধে যেভাবে সহযোগিতা করেছেন, মুজিবুর রহমানের নেতৃত্বে যে আন্দোলন চলছিল গোটা ভারতবর্ষের মানুষ তার পক্ষে ছিল। সেখানে হিন্দু মুসলিম বলে কিছু ছিল না, সমস্ত ভারতবর্ষের মানুষ বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল। কিন্তু সেই বাংলাদেশে আজকে অরাজকতার সৃষ্টি হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার গড়া হয়েছে, বিদেশের মদতে সেখানে হিন্দুদের উপর অত্যাচার চলছে, মন্দির ভেঙে দেওয়া হচ্ছে। কিন্তু সেই তুলনায় ভারত সরকার যে বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার কথা ছিল সেটা নিতে পারেনি। আমরা দেখছি যে শুধু কাগজে বিবৃতি দিয়ে সেই হিন্দু নির্যাতনের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, কিন্তু কোনো পদক্ষেপ নেই। গোটা ভারতবর্ষের মানুষ চাইছে যে বাংলাদেশের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হোক। আজকে যেখানে বাংলাদেশে প্রকাশ্যে বলছে যে উত্তর পূর্বাঞ্চল তারা ভারতবর্ষ থেকে কেটে নেবে, তারপরেও যদি ভারত সরকার নীরব থাকে তাহলে আমরা কি বলতে পারি? তাই আমি অবিলম্বে ভারত সরকারকে শুধু কাগজে বিবৃতি না দিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করুন। আজ সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে শিলচর টাউন ক্লাবের ৭২তম ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়। প্রথমে পতাকা উত্তোলনের পর ক্লাবের সভাপতি দিলীপ রঞ্জন নন্দী স্বাগত ভাষণ দেন। দেখুন সবিশেষ। এরপরই 7 বছরের উপরে পুরুষ ও 40 বছরের উপরে মহিলাদের মধ্যে আলাদা আলাদাভাবে হাঁটা প্রতিযোগিতা শুরু হয়। এই হাঁটা প্রতিযোগিতা ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে অন্নপূর্ণা ঘাটের নিকট নতুন পুলের অর্ধে গিয়ে আবার ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। প্রতিযোগিতা শেষ হওয়ার পর ক্লাবের পক্ষ থেকে বিজয়ীদের পুরস্কৃত ও অন্যান্যদের সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। শুভ সকাল, সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আজকে আমাদের ক্লাবের ৭২তম বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবের শুভ সূচনা করলাম। পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের এই বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিগত ৭১ বছর যাবৎ চলে আসছে এবং এই বছর সেটা ৭২ বছরে পদার্পণ করলো। এবং আপনাদের সাথে তারা আনন্দ সময় জানাচ্ছি যে এই 23শে ডিসেম্বর
1951 সালের 23শে ডিসেম্বর আমাদের সেই ক্লাবের বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছিল এবং সেই ধারা বজায় রেখে আমরা আজকে 2025 সালেও আমরা 23শে ডিসেম্বর আমাদের বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা করছি। আমাদের পর আজকে হাঁটা প্রতিযোগিতা পুরুষ এবং মহিলাদের, তারপর আমাদের কালচারাল অনুষ্ঠান আছে, কাস্টমের প্রতিযোগিতা আমাদের ক্লাবের মাঠে অনুষ্ঠিত হবে 8, 9, 10, 11 জানুয়ারি এবং 17, 18, 19, 20 আমাদের ফিল্ড অ্যান্ড ট্র্যাক ইভেন্ট অনুষ্ঠিত হবে। আপনাদের সবাইকে আমাদের এই বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যান্য বৎসর যেভাবে সক্রিয় সহযোগিতা এবং সাহায্য করেছেন, এইবারও আপনারা সেই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে আমি বিশ্বাস রাখি। আগন্তুক 2026 সালের বিধানসভা নির্বাচনে 116 নম্বর কাটিগড়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেছেন বিজেপির একনিষ্ঠ কর্মী ও কালাইনের বিশিষ্ট ব্যবসায়ী সুখেন্দু কর, যিনি অঞ্জন কর নামেও পরিচিত। বিজেপি নেতা অঞ্জন কর জানান, দলীয় মনোনয়ন পাওয়ার লক্ষ্যে ইতিমধ্যেই বিজেপির মণ্ডল, জেলা ও রাজ্য কমিটির সভাপতিদের কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের কাছেও আবেদন জানানোর কথা জানান তিনি। তার দাবি, দল যদি তাকে টিকিট দেয় তবে তিনি বিজয়ী হবেন এবং গ্রাম কাটিগড়ার জনগণের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার করেন তিনি। 2026 বিধানসভা নির্বাচনে 116 নম্বর কাটিগড়া বিধানসভা চক্রে ভারতীয় জনতা পার্টি দলীয় টিকিট পেয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইচ্ছা প্রকাশ করি। এর জন্য আমি আমার মনোনয়ন পাওয়ার জন্য যে দাবি, সেই দাবি আমি আমার মণ্ডল সভাপতি, আমার জেলা সভাপতি, আমার রাজ্যিক সভাপতি, আমার মুখ্যমন্ত্রী, আমার বরাকের উন্নয়ন মন্ত্রী, সাংসদ, ওনাদের কাছে আমি আবেদন করি। আমি আমার দলের মনোনয়ন পাওয়ার জন্য আমার কাটিগড়ার কমিটি, মণ্ডল কমিটি এবং জেলা কমিটি সকলের নিকট আমার বিনম্র অনুরোধ, আমি যাতে মনোনয়ন পাই তার জন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি বিগত 1982 ইংরেজি থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দলের নির্দেশে আমি বিভিন্ন সময় স্টেট কাউন্সিল মেম্বারের দায়িত্ব পালন করি, আমি সাংসদের প্রতিনিধির দায়িত্ব পালন করি, আমি আমার মণ্ডলের 17 বৎসর ক্যাশিয়ারের দায়িত্ব পালন করি, আমি জেলার কার্যকরী সদস্যের দায়িত্ব পালন করি। এছাড়াও দলের নির্দেশে যেসব কার্যক্রম থাকে সেই সব কার্যক্রম আমি সুন্দরভাবে পালন করেছি। এর জন্য আমি আমার দলের সর্বস্তরের কর্মকর্তা এবং আমার কাটিগড়ার আপামর জনসাধারণের নিকট আমার অনুরোধ, আমাকে যাতে দল টিকিট দেয় তার জন্য আপনারা সহযোগিতা করবেন। আমি যদি দলের টিকিট দেওয়ার পর বিধায়ক নির্বাচিত হই তাহলে আমি কাটিগড়ার সার্বিক উন্নয়নের জন্য প্রচেষ্টা করব। তাই আপনাদের নিকট অনুরোধ যাতে আপনারা আমাকে সহযোগিতা করেন। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।